নমস্কার, আমি কুণাল ঘোষ। সুমন চট্টোপাধ্যায় একসময় সাংবাদিক ছিলেন, সিনিয়র মানুষ। তিনি আমাকে নিয়ে একটি টাটকা ভিডিও ছেড়েছেন। আমার প্রতি তাঁর দরদ খুব উথলে উঠেছে। তৃণমূল কংগ্রেসে আমার কি পাওয়া উচিত, কি আমি পাচ্ছি না, সেসব নিয়ে তিনি যা ভিডিওটি করেছেন, আমার মনে হয়েছে তার দু চারটে একটু উত্তর দেওয়া দরকার। কারণ তিনি একটা উদ্দেশ্য নিয়ে বিষ ঢালার চেষ্টা করছেন, আর আমি সাধারণত যুক্তিতে চলি। এই যুক্তিগুলো আমার মনে হয় সকলের সঙ্গে ভাগ করে নেওয়া ভালো। আমি জানি না একটা পর্বে এটা শেষ করতে পারবো কিনা। সুমন চট্টোপাধ্যায় খুব নিজেকে একটা উদার মনস্ক ভাব দেখিয়ে বলেছেন যে জানি না এরপর কুণাল আমাকে আবার আক্রমণ করবে কিনা, জঙ্গি হানার মতো আক্রমণ করবেন কিনা। সুমনদা মানুষকে, পাঠককে, দর্শককে একটা উপন্যাস পড়াচ্ছ, 50 নম্বর পাতা থেকে পড়াচ্ছ কেন? প্রচ্ছদ থেকে পড়াও। কুণাল ঘোষ তোমাকে আক্রমণ করেছে তুমি বলেছ, কিন্তু কুণাল ঘোষ কেন তোমাকে আক্রমণ করেছে তুমি সেটা বললে না কেন সুমনদা? আমি দর্শকদের একটু বলে দিই, সুমন চট্টোপাধ্যায় সিনিয়র সাংবাদিক, কিন্তু আমি তার অধীনে কখনো কাজ করিনি। বরং আমার সাধ্যমতো তাকে আমি তার দুর্দিনে সহযোগিতা করার চেষ্টা করেছি। যখন আনন্দবাজার পত্রিকা থেকে যখন তিনি বিতাড়িত, এবিপি আনন্দ ছাড়তে বাধ্য হয়েছেন, তখন অনেক বন্ধুর পরামর্শ অমান্য করে আমি তখন তাকে কোনো চ্যানেলে, যেখানে আমার সম্পাদকীয়তে কোনো প্রভাব ছিল, আমি তাকে জায়গা দিয়েছি, আমার শোয়ে জায়গা দিয়েছি। এরপরে একটা সময় ছিল তিনি কোনো একটা দরকারে গভীর রাতে আমার বাড়িতে এসেছিলেন। আমার মনে হয় ফিশ ফ্রাইটার কথাটাও মনে থাকবে সুমনদার। আমি কিন্তু উজাড় করে সহযোগিতাটা করেছিলাম, তাকে সাহায্য করেছিলাম, কারণ আমার মনে হয়েছে একজন সিনিয়র এটা বিপদে পড়ে গেছেন বা বিপাকে পড়ে গেছেন, সেটা আমি করি। আমার কোনো লেনদেন ছিল না সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুমনদা রাজা হলেও লেনদেন ছিল না, সুমনদা উচ্ছন্নে গেলেও লেনদেন ছিল না। পরবর্তীকালে আমার সঙ্গে যখন দলের দূরত্ব, আমি বন্দী, তখন আমি দেখেছি এই সুমন চট্টোপাধ্যায় তার কলামে কিভাবে আমাকে ব্যক্তি আক্রমণ করে ওনার স্বভাবসিদ্ধ তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আমি তো কোনোদিন উপকার ছাড়া অপকার করিনি। আর আমি প্রেসিডেন্সি জেলের সেলে বসে দেখছি অকারণে অকারণে আমাকে তরুণ তেজপাল, তখন খুব বিতর্কিত সাংবাদিক ছিলেন, আর আমার সঙ্গে যেহেতু পুলিশ টুলিশের ঝগড়া টগড়া চলছিল, উনি আমাকে তেজপালের সঙ্গে তুলনা করে তেজপাতা লিখেছিলেন। যে লোকটার বাড়ি আমার বাড়ি, উনি রাত্রির 11টা-12টায় গেছেন ওর দরকারে, এবং সেই দরকারটা আমি ওনাকে সাহায্য করেছি। কত বড় অকৃতজ্ঞ হলে! আপনি পাড়ার নেড়িকে 4 দিন বিস্কুট দেবেন, অ্যাটলিস্ট আপনাকে কামড়াবে না। বাকি অংশটা আমি বলতে চাই না। এবার তো তারপরে আমার সুমনদার উপর একটা তীব্র ঘৃণা, রাগ তৈরি হয়েছিল, কারণ আমি তো তখন উত্তর দিতে পারছি না, আমি বন্দী। আর আমার প্রতিপক্ষের সঙ্গে গুডবুকে যাওয়ার জন্য তিনি আমাকে সুযোগ মতো নিন্দা করছেন, যার সাহায্য নিতে তার এক সময় বাধেনি। সেই কারণে পরবর্তীকালে আমার সঙ্গে কোর্টে দেখা হয়েছিল। তখন আরো 2-4 জন আইনজীবী ছিলেন, সকলের সামনেই আমি বলেছিলাম, এই সুমনদা, আমার থেকে বয়সে বড় না হলে তোমায় আমি ঠাটিয়াটা চড় মারতাম। হ্যাঁ, আমি বলেছিলাম। এখন সুমনদা তারপর থেকে গল্পটা শুরু করেছে, কুণাল যে আমাকে আক্রমণ করেছিল, কিন্তু তার আগের গল্পটা বলার ওর হিম্মত হয়নি।
অর্থাৎ কুণাল যদি কোনো কারণে কোনো উগ্রতা দেখিয়ে দুঃখ দিয়েও থাকে, তাহলে সেটার কারণটা কি ছিল? উপন্যাস পড়াচ্ছ সুমনদা, 50 পাতা থেকে শুরু করছো। আমার দলে আমার এটা সেকেন্ড ইনিংস চলছে। আমি কি করে ভুলবো কিছু ভালো মুহূর্ত দলের সঙ্গে? 2006 সাল মমতা বন্দ্যোপাধ্যায় আমায় ডেকে দমদমে ক্যান্ডিডেট হতে বলেছিলেন। এই দমদমে ঘরে ছিলেন মানিক মজুমদার, মুকুল রায় আর অরূপ বিশ্বাস। কারুর অবিশ্বাস হলে মমতাদি রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছে। আমি না বলেছিলাম তখন। 2012 সাল মমতা বন্দ্যোপাধ্যায় আমায় রাজ্যসভায় পাঠান। আমি অন্য কিছু কারণ, আমি কৃতজ্ঞ আমায় রাজ্যসভায় পাঠানো হয়, কিন্তু অন্য কিছু কারণ আমি বলেছিলাম বোধহয় না পাঠালে, মানে আমি রাজি হতে আমার দ্বিধা ছিল। কিন্তু মমতাদি আমাকে পাঠিয়েছিলেন এবং তার জন্য আমি কৃতজ্ঞ। তারপরে বহু ভুল বোঝাবুঝি, দূরত্ব গেছে। আমার কিছু বক্তব্য, অভিমান, রাগ ছিল, কিন্তু কঠিনতম দিনেও দলকে আমি আমার চাঁদা দিয়ে গেছি সুমনদা। একটা সময় মুকুলদা আমার বাড়ি নিয়মিত আসতো। তারপর আমাকে দূরের কথা আমার পাড়ার ছেলেদের বোঝাতো, ওকে আমার সঙ্গে বিজেপিতে যেতে দে। আমি যাইনি। ফলে সুমনদা, তুমি যে প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে বিচার করো, আমি সেই প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে বিচার করি না। কারণ আমার জীবনটা এমন একটা উত্থান পতনের মধ্যে দিয়ে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় আবার কাজের সুযোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পায়ের তলার জমি তৈরিতে সাহায্য করেছেন, আমাকে ব্যক্তিগতভাবে উপকার করেছেন। আমার সঙ্গে নেতা নেত্রীদের যোগাযোগ রয়েছে। আমি দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, আমি দলের অন্যতম মুখপাত্র, আমি দলের দৈনিক মুখপত্রটি তার সম্পাদকীয় বিভাগটা দেখভাল করি। সেখানে খুব ভালো দক্ষ টিম আছে, কিন্তু দেখভাল করতে হয়। ফলে আমার অনেক কাজ। ফলে পার্টি আমায় কিছু দেয়নি। কে বললো সুমনদা তোমাদের দেয়া থোয়াটা এত সস্তা, এত জাগতিক? আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে তুমি যে ভিডিওটা করলে, তুমি সবকটা চিটফান্ডের নাম বললে না কেন সুমনদা? আমি সাংবাদিক, আমি ঘটনাচক্রে সারদা মিডিয়ায় ঘটনাক্রমে আমি চাকরি করেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, চেকে পেমেন্ট ছিল, ব্যাংকে টাকা রেখেছি। আমার সই করে নেয়ার ক্ষমতা ছিল না, কাউকে দেওয়ার ক্ষমতা ছিল না। সেটা কোর্টও জানেন, চলছে সব মামলা ইত্যাদি। কিন্তু একটা, সারদা, তুমি কটা চিটফান্ডে জড়িত সুমনদা? তোমার ভিডিওটা যদি আমি খুব ভুল না করি, ভুল হতে পারে, আমি অত মন দিয়ে সব দেখা সম্ভব হয় না, রোজভ্যালির মালিকের নামটা বলতে কি তখন দুঃখ হচ্ছিল? দুঃখ? তুমি সারদায় সুবিধাবাদী, তুমি রোজভ্যালিতে সুবিধাভোগী। তুমি আয়করে গ্রেপ্তার হওয়া উচিত। তুমি আয়কর থেকে টাকা নিয়েছো, তার অভিযোগ ছিল, সেইটা আবার আর এক চিটফান্ডের থেকে টাকা নিয়ে শোধ করেছো। তুমি চক্র গ্রুপ, কে তোমাকে বাঁচিয়েছিল? কেন মুকুলদার কাছে তখন বারবার যেতে? কেন মুখ খোলাচ্ছ? আবার ওই কেস নিয়ে পেছনে পড়বো, খুব ভালো লাগবে? চক্র গ্রুপের চিটফান্ডের টাকা, তাই দিয়ে একটা কাগজ করেছিলে তুমি, তার সব হিসাব দিতে পারবে? যখন কুণাল ঘোষকে নিয়ে কথা বলছো, তুমি কিন্তু মনে রাখবে, তুমি তথ্য ভান্ডারে দেশলাই কাটি জ্বালাচ্ছ। আচ্ছা সুমন, তুমি এত প্রশ্ন করছো, আমি যদি তোমায় প্রশ্ন করি, তুমি তো অ্যারেস্ট ছিলে সিবিআইয়ের হাতে, তুমি যে হসপিটালে ছিলে, কোর্টের ছিলে, তুমি খরচার হিসেব দেখাতে পারবে? তোমার স্ত্রীর বৌদি যে তোমার সঙ্গে দেখা করতে গেছে, এয়ার ফেয়ার, কোর্টের খরচা, হসপিটাল খরচা কে দিয়েছিল, সবটা হিসাব দেখাতে পারবে? মানে আমি জিজ্ঞাসা করছি, মানে প্রশ্ন তুলছি, তুমি দেখাতে পারবে? কারা দিয়েছিল? কাদের পায়ে ধরেছিলে?
কুণাল ভালো আছে, কেন তাকে নিয়ে তুমি মাথা ঘামাতে যাচ্ছ? 4 জন রাজ্যসভায় গেছে, 100% ঠিক গেছে। রাজীব কুমারের সঙ্গে আমার একটা বিরোধ ছিল, তিনি গেছেন, ভালো, একজন পুলিশ অফিসার, নিঃসন্দেহে দক্ষ অফিসার। তার জীবনে যতগুলো মামলা, তার একটার সঙ্গে বোধহয় আমার সঙ্গে তার বিরোধ ছিল। তার জন্য আমি দলের সৈনিক হিসেবে সার্বিকতাকে আমি কি করে অমান্য করব? যে লোকটা অফিসার হিসেবে দক্ষ, এবং একজন ওই লেভেলের আইপিএস গেলে ওয়েট বাড়ে দলের। তুমি আমায় নিয়ে কি ভাবছো? সারাদিন আমি কি কি করে বেড়াই, বা ভগবান কি কি সুযোগ দিয়েছেন, বা মমতাদি বা অভিষেক কি কি সুযোগ দিয়েছে তুমি জানো? নানা রকম জুম মিটিং দিয়ে শুরু হয়। বিশ্ব বাংলা সংবাদ বলে একটি অসাধারণ পোর্টাল চলছে। সংবাদ প্রতিদিন আমি কনসাল্টিং এডিটর সুমন দা। আমি রোজ অফিস করি, আমি এখনো অফিসের চেম্বারে বসে বলছি, তোমার বাড়ির সোফায় বসে বলছি না। আমার ক্লাব আছে, আমার সোশ্যাল ওয়ার্ক আছে, আমার মোহনবাগান ক্লাব আছে। আমার এলাকায় যতগুলো রাস্তা ঘুরবে, আর পশ্চিমবঙ্গে যতগুলো জেলায় যাবে, কোনো না কোনো জেলায় এমপি কুণাল ঘোষের কোনো কাজ করা আছে, এবং তারা অনেকেই আমার সঙ্গে এখনো যোগাযোগ রাখেন। আমি গল্প লিখি, আমি উপন্যাস লিখি, প্রতিদিনে বেরোয়, আজকালে বেরোয়, বই হয়ে বেরোয়। তার থেকে ওটিটি করার জন্য লোকে আমাকে টাকা দিয়ে, চেক দিয়ে আমার গল্প কিনে নিয়ে যান। ফলে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ভাবো, তুমি একটা অবসাদগ্রস্ত ফ্রাস্ট্রেটেড মাল, তোমাকে কেউ এখনো সেই জায়গায় একটা প্ল্যাটফর্ম দিল না কেন? তুমি যেখান থেকে অ্যারেস্ট হওয়ার আগে যে কাগজ থেকে ছেড়ে গেছিলে, তারা তোমাকে ফিরিয়ে নিল না কেন? কারণ তোমাকে বলতে হবে সেটা। আমার লেখা গল্প ভালো না খারাপ আমি বলার কেউ নই। অশোক দাশগুপ্ত শ্রদ্ধেয়, প্রচেত গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক, যারা সাহিত্য চর্চা করেন, প্রকাশকদের একটু জিজ্ঞেস করো না। আমি নানা ধরনের কাজ নিয়ে থাকি, তার মধ্যে সোশ্যাল মিডিয়া করি, হ্যান করি, ত্যান করি। আমি জীবনটা কাজ করছি। দল আমায় যে অ্যাসাইনমেন্ট দেবে, দেব, নেব, কাজ করব, করছি, রোজ করছি। তোমার একটা রাগ দেখলাম, কুণালকে দিনে 15 বার টিভিতে দেখা যায়। হয়তো তোমার মতো সুন্দর রাজপুত্রের মতো দেখতে হলে 30 বার দেখা যেত। দল এখন মুখপাত্র রেখেছে, আমি দলের কথা বলি। যেদিন মুখপাত্র থাকবো না, সেদিন বিশ্লেষকের ভূমিকায় চলে যাব। কিন্তু আমি যদি ভালো বলতে পারি, আমার যদি কমিউনিকেশনের স্কিল ভালো থাকে, সেটা যদি সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় কেউ গ্রহণ করেন, তাতে তোমার কি? অন্যকে ছোট করা, অপমান করা। তোমার কিছু সিরিজে আমাকে একজন বলল, তুমি নাকি সব বড় বড় লোকদের কি কি খারাপ কথা বলো, প্রণববাবুকে কি বলেছো, মমতাদিকে কি বলেছো, এগুলো নাকি তোমার ক্রেডিট। আমি মনে করি না। আমি মনে করি আমরা সাংবাদিক, আমরা আকাশচুম্বী তারকাদের, ভিভিআইপিদের দেখি, কভার করি, কভারেজে থাকি, কিন্তু তাদের অপমান করা, তাদের নিয়ে চটুল কথা বলে হিরো হওয়া, এত সস্তা জিনিস আমি করতে পারবো না। কারণ তারা আমাদের কাছে শ্রদ্ধেয় সোর্স ছিলেন। একটা সময় তুমি তাদের কাছাকাছি যাওয়ার জন্য কি দৌড় দিয়েছো, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো। সকলের একটা সময় শেষ হয় সুমনদা, মানতে হবে। আজকে যদি হাতের ফোনের টেকনোলজি না আসতো, সুমন চট্টোপাধ্যায় ফিনিশড। তুমি বেঁচে আছো কারণ তোমার এই যা তা বলে যাওয়ার অধিকার আছে, কারণ সেই টেকনোলজিটা এসছে। আমাদেরও সেরা সময়গুলো আমরা পার করে আসছি। আমার দলে মমতাদির সঙ্গে আমি যে অত্যন্ত সুসম্পর্কের দিনগুলো, আমার কাছে সম্পদ। অন্যান্য দলের অন্যান্য নেতৃত্বের যা স্নেহ পেয়েছি, সম্পদ। নেত্রী হিসেবে মমতাদির কাছ থেকে পৃষ্ঠপোষকতা পেয়েছি, সম্পদ। অভিষেককে
বয়সে অনেক কম, কিন্তু নেতা হিসেবে অনেক বড়। ওর সঙ্গে কমিউনিকেশন, সম্পদ। কিন্তু ভেবে চিনতে তোমার যদি মনে হয় যে কুণালের অমুক পাওয়া উচিত, কুণালের তমুক পাওয়া উচিত, তুমি মন থেকে যে বলছো না, এটা যে বিষ মেশানো, সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। আমার বক্তব্য, অকারণ তোমার ভিডিও করছো, তুমি করো, তোমার ততক্ষণ মঙ্গল যতক্ষণ না আমার নজর পড়ছে তোমার কথাবার্তার উপর। তুমি বলেছো পাগলকে সাঁকো নাড়ানো। হ্যাঁ, আমি পাগল। আমি সারাদিন রাত কাজ করি। আমি কুণাল ঘোষ আধ ঘন্টায় এখনো একটা লাইন এডিট করতে পারবেন, আমি কপি লিখতে পারি, বাংলায় পারি, ইংরেজিতে পারি। আমি ফাম্বল না করে টিভির সামনে কথা বলে যেতে পারি। আমি আইবল ক্যামেরা থেকে না সরিয়ে, মানে এরম এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে আইবল না সরিয়ে আমি কথা বলে যেতে পারি। আমি পাড়ায় ক্লাব করি। আমি বুথে বসা এজেন্ট থেকে রাজনীতি করা। ফুটপাথ টু 5 স্টার, বাড়ির বিছানা টু সেলের বিছানা আমার এই জন্মে দেখা হয়ে গেছে, জ্ঞানত কোনো অন্যায় না করে। জীবনের মানেটা আমি এখন বুঝি। দামি শার্ট প্যান্ট ভ্যালুলেস, ভ্যালু এখানটায় আর কি কাজ করছি তাতে, কটা মানুষের উপকার করলাম তাতে। আমি সুমনদা তোমায় বলে রাখি, এটা শুনলে তোমার প্যান্ট হলুদ হয়ে যেতে পারে, তোমায় আমি চ্যালেঞ্জ করছি। তুমি তো ওই বাড়ির বিছানায়, খাবার টেবিলে, যেখানে যেখানে বসে, আমি যেমন অফিসে বসে, প্রতিদিন অফিসে বসে ভিডিও টিডিও করি, তোমার তো সেরকম জায়গা নেই। তোমায় তো বাড়ির বাথরুমের সামনে, কলতলায়, কমোডের পাশে বসে এসব করতে হয়। তা তুমি তো একে ওকে ডাকো, ডেকে নানা রকম জ্ঞান ফলাও। তোমার হিম্মত হবে আমাকে একবার ডাকবার? আমি তোমায় চ্যালেঞ্জ করছি। তোমার যা যা প্রশ্ন আছে, চলো তুমি আমায় করো। তোমার ক্যামেরাম্যান থাকুক, আমার ক্যামেরাম্যানও থাকবে, যাতে কেউ কোনো দিকটা এডিট করতে না পারি। উত্তর দিতে হবে। সারদা মিডিয়ার চেয়ারম্যান হয়ে এগ্রিমেন্ট সই করার পর কেন তোমার সঙ্গে সুদীপ্ত সেনের বিচ্ছেদ হয়েছিল, সেই জমি রহস্য উত্তর দিতে হবে। আইকোরের কাছ থেকে টাকা নেওয়ার পর কোন চিটফান্ড থেকে টাকা নিয়ে সেটাকে শোধ দিলে? সারা গায়ে গু মেখে বসে আছো, আর লোকের পেছনে ফেরতবাজি। বাংলায় কামব্যাক কাকে বলে জানো? কামব্যাক, কামব্যাক দেখিয়েছে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়। কামব্যাক, কামব্যাক দেখিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। কামব্যাক, কামব্যাক দেখিয়েছেন আরো বহু পেশার বহু মানুষ। এবং কামব্যাকের লড়াইয়ের পূজারীর নাম কুণাল ঘোষ। আজকে আমার জন্য দরদ দেখাচ্ছ? যেদিন আমি সেলে বন্দি, সেদিন তুমি আমার পিঠে ছুরি মেরে লিখেছ অকারণে আমি তোমার উপকার করেছি। তুমি অন্য লোকের কাছে ভালো হতে যাবে বলে আমার পিঠে ছুরি মেরেছ। সুমন চট্টোপাধ্যায়। ফলে আমি তোমায় একটা পরিষ্কার কথা বলছি, এই ধরনের ভিডিও অকারণে আজ তুমি আমার দরদ দেখাচ্ছ, আর যেদিন আমি সেলে তখন বিষ ঢালছ। কি ভেবেছিলে কুণাল ঘোষ মরে গেছে, কুণাল ঘোষ মরে যাবে, কুণাল ঘোষ ধ্বংস? রাখে হরি মারে কে, আমি ওপরওয়ালার ভক্ত। আমার জীবনে কি ভুল নেই? আছে, কিন্তু এইসব সারদা চিটফান্ড ফিটফান্ড আমি কিছু করিনি। মানুষ মাত্রে ভুল হয়, আমার জীবনেও কিছু ভুল আছে।
আজকে দরদ দেখাতে এসছো, সেদিন তোমার দরদ কোথায় ছিল? যেদিন আমি সেলে ছিলাম সেদিনকে তো তুমি আমার গায়ে অ্যাসিড ছুঁড়ছিলে। আজকে মেনিমুখো মুখ করে দেখাতে এসছো। সুমনদা, আমি একবার বলেছিলাম বয়সে বড় না হলে ঠাটিয়ে একটা চড় মারবো। তোমার যদি হিম্মত থাকে, তোমার যদি 14 গোষ্ঠীর হিম্মত থাকে, ওই চারানা নকুলদানার ক্যাশমেমোলাদের না ডেকে সকলের সামনে চলো প্রেস ক্লাবের উঠোনে, সুমন চট্টোপাধ্যায় বনাম কুণাল ঘোষ, তোমার ক্যামেরাও তুমি লাইভ করো, আমার ক্যামেরাও আমি লাইভ করব। রাজি থাকলে জানিও, কুণাল ঘোষ হাজির।